আজকে আমরা পিকেতে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 71 এবং প্রেসির 6 দেখব এবং তার সাথে সাথে বাংলার দুটো সারাংশ দেখব এবং একটি ইংলিশের রিপোর্ট দেখব। সেটা কি? সেটা হলো যে দি ইমপ্রুভমেন্ট অফ দি এনভায়রনমেন্ট ডিউ টু লকডাউন, মানে এই লকডাউনের জন্য পরিবেশের যে উন্নতি হয়েছে সেই নিয়ে আমরা একটা রিপোর্ট দেখব। ঠিক আছে, তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও ভিডিওতে 100 লাইকের টার্গেট রাখছি। আশা করছি খুব শীঘ্রই করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি তারা খুব শীঘ্রই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিনা আপনি প্রতিদিনকার যে টাস্কগুলো দেওয়া হচ্ছে সেই আপডেটগুলো কিন্তু ওখানে পেয়ে যাবেন। চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখুন, ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই ট্রান্সলেশন প্যাসেজটা ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে? চলুন তাহলে কি বলছে দেখুন। ফার্স্ট লাইনটা কি বলছে দেখুন। এখানে বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুভাষচন্দ্র নিজ গৃহে অন্তরীণ ছিলেন, মানে নিজ গৃহে আবদ্ধ ছিলেন। ঠিক আছে, গৃহবন্দী ছিলেন নিজ গৃহে, মানে তিনি নিজেকে কিন্তু গৃহে বন্দি করে রেখেছিলেন, এরকমটাই কিন্তু মানে বলছে। ঠিক আছে, দেখুন কিভাবে করছে এটাকে, নিজের গৃহের মধ্যে নিজেকে তিনি আবদ্ধ করে রেখেছিলেন, তাই না? তাহলে দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তার মানে কি ডিউরিং দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তাই না? ডিউরিং দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন। এবার দেখুন সাবজেক্টটাকে চুজ করুন, কে? সুভাষচন্দ্র, তাই না? তাহলে কি সাবজেক্ট লিখলাম সুভাষচন্দ্র কেপ্ট হিমসেলফ ইন্টার্নড, মানে কি কেপ্ট হিমসেলফ ইন্টার্ন, পাস্ট ইনডিফিনিটে লিখছি। ইন্টার্নকে আমি কি হিসেবে লিখছি? অ্যাডজেক্টিভ হিসেবে লিখছি। তাহলে কি কেপ্ট হিমসেলফ ইন্টার্নড, নিজেকে বন্দি রেখেছিলেন কোথায়? অ্যাট হিজ হাউস, তার বাড়িতে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করছি। তাহলে কি করলাম, ডিউরিং দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুভাষচন্দ্র কি করেছে? কেপ্ট হিমসেলফ ইন্টার্নড, মানে নিজেকে আবদ্ধ রেখেছিল বা অন্তরীণ রেখেছিলেন অ্যাট হিজ হাউস, মানে তার বাড়িতে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। এইভাবে কিন্তু আমরা ফার্স্ট ইনডিফিনাইটে বিষয়টাকে করলাম। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলছে এখানে। এখানে বলছে কিন্তু তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে প্রথমে জার্মানিতে এবং সেখান থেকে জাপানে যান। এই যে বিষয়টা আছে পুলিশের চোখে ধুলো দিয়ে, যে বিষয়টা কিনা হিন্টসেও দেওয়া আছে, থ্রোয়িং ডাস্ট হিসেবে দেওয়া আছে, আপনারাও সেই হিসেবেই করেছেন। কিন্তু এই ডিরেক্টলি যে ধুলো দেওয়া ব্যাপারটা কিন্তু এইখানে সেরকমটা মানে বলছে না। পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি চলে গেছেন মানে কি পুলিশকে ধোঁকা দিয়ে চলে গেছেন, তাই না? পুলিশের চোখ আড়াল করে চলে গেছেন, এই বিষয়টা কিন্তু বলছেন। এখানে কিন্তু সেন্সটাকে আপনাকে ধরতে হবে। তিনি কিন্তু মাটির থেকে ধুলো নিয়ে পুলিশের চোখে দিয়ে আর পালাননি, এরকম কিন্তু বলতে চাইনি। ঠিক আছে, তাহলে আপনি যদি থ্রোয়িং ডাস্ট হিসেবে করেন বিষয়টা, তাহলে কিন্তু সেই ডিরেক্টলি আপনি করে ফেললেন। ঠিক আছে, তাহলে আপনি কিন্তু সেন্সটাকে ধরে করুন কিভাবে করতে হবে, যে কি পুলিশকে ধোঁকা দিয়ে বা পুলিশকে ধাপ্পাবাজি দিয়ে তিনি চলে গেছিলেন, এরকমটাই কিন্তু মানে বোঝাচ্ছে। ঠিক আছে, দেখুন আমি কিন্তু সেইভাবেই বিষয়টাকে করলাম। কিভাবে করছি দেখুন, এখানে আপনি দুটো ওয়ার্ড ইউজ করতে পারেন। একটা হচ্ছে ডিসিভিং আর একটা হচ্ছে হুড উইনকিং। মানে কি এই মানেটাই হচ্ছে পুলিশের চোখে ধুলো দিয়ে মানে পুলিশের চোখে ধুলো দেওয়া বা ধাপ্পাবাজি দেওয়া বা চালাকি করা। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে কি বাট ডিসিভিং বা আপনি হুড উইঙ্কিংও লিখতে পারেন। এইভাবে আমরা কিভাবে করছি, পার্টিসিপেল করে করছি। ঠিক আছে, বাট ডিসিভিং উইথ দি পুলিশ মানে পুলিশকে মানে পুলিশের সঙ্গে চালাকি করে, ঠিক আছে, পুলিশের সঙ্গে ধাপ্পাবাজি করে। বিষয়টা ক্লিয়ার হচ্ছে কিভাবে করছি। তাহলে কি বাট ডিসিভিং উইথ দি পুলিশ, এইভাবে আমি পার্টিসিপেল করলাম। করার পরে এবার মেন বিষয়বস্তু দেখুন, কে পালিয়েছিলেন? তিনি। তাহলে সাবজেক্ট হিসেবে হি করতে হবে, তাই না? তিনি প্রথমে পালিয়েছিলেন কোথায়? জার্মানিতে, মানে প্রথমে তিনি জার্মানিতে চলে গিয়েছিলেন। তাহলে কি পাস্ট ইনডিফিনিটে আমরা লিখবো। তাহলে হি ফার্স্ট ওয়েন্ট টু জার্মানি, মানে তিনি প্রথমে জার্মানিতে গিয়েছিলেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। অ্যান্ড ফ্রম দেয়ার, এবং সেখান থেকে টু জাপান, তার জাপানে গিয়েছিলেন। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। হি ফার্স্ট ওয়েন্ট টু জার্মানি, তিনি প্রথমে জার্মানিতে গিয়েছিলেন। অ্যান্ড ফ্রম দেয়ার, এবং সেখান থেকে টু জাপান। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্স দেখুন কি বলছে এখানে। এখানে বলছে তার আশা জার্মানি, মানে তার আশা ছিল কি, যে তিনি আশা করেছিলেন যে জার্মানি এবং জাপানের সহায়তায় সংগ্রাম করে তিনি ভারতকে পরাধীনতার হাত থেকে মুক্ত করবেন। তার আশা মানে কি তিনি আশা করেছিলেন। ঠিক আছে, এইভাবে আমরা করছি দেখুন, যে কি হি হোপড, মানে তিনি আশা করেছিলেন। হি হোপ টু লিবারেট ইন্ডিয়া, ভারতকে মুক্ত করতে, স্বাধীন করতে ফ্রম ফরেন রুল থেকে। কি হিসেবে, মানে কিভাবে? বাই ফাইটিং উইথ দি হেল্প অফ, মানে ফাইটিং কি মানে যুদ্ধ করে, সংগ্রাম করে, সেইভাবে লেখা হচ্ছে বাই ফাইটিং উইথ দি হেল্প অফ জার্মানি অ্যান্ড জাপান, মানে জার্মানি এবং জাপানের সাহায্য নিয়ে বা জার্মানি এবং জাপানের সহায়তায় যুদ্ধ করে তিনি আশা করেছিলেন যে ভারতকে কি করবেন? পরাধীনতার হাত থেকে, ব্রিটিশ শাসনে মানে বিদেশি শাসনের পরাধীনতার হাত থেকে রক্ষা করবেন। এটা তিনি আশা করেছিলেন, তাই হিসেবে আমি কি করলাম? হি হোপড। ঠিক আছে, এইভাবে কিন্তু ব্যাপারটাকে করলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে।
আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন এখানে। এখানে বলা হচ্ছে জাপানিদের হাতে বন্দি, এই বিষয়টা কিন্তু অনেকে ঠিকঠাক করতে পারছে না। এই লাইনটা কিন্তু অনেকের ভুল হয়েছে, যেমন ওই থ্রোয়িং ব্যাপারটা ভুল হয়েছে, পুলিশের চোখে ধুলো দেওয়া ব্যাপারটা ভুল হয়েছে, ঠিক এখানেও কিন্তু অনেকের ভুল হচ্ছে, একটু ভালো করে দেখুন কি বলছে। জাপানিদের হাতে বন্দি ভারতীয় সৈন্যদের নিয়ে তিনি বিখ্যাত আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। দেখুন কিভাবে করছি, তাহলে তিনি গঠন করেছিলেন, সাবজেক্ট হিসেবে আমি হি করলাম, হি ফর্মড মানে তিনি গঠন করেছিলেন, পাস্ট ইনডিফিনাইট, হি ফর্মড আ ফেমাস আজাদ হিন্দ আর্মি, মানে তিনি ফেমাস আজাদ হিন্দ আর্মি যেটা, সেটা কিন্তু তিনি গঠন করেছিলেন। কাদেরকে নিয়ে সেটা বলছে দেখুন, উইথ দি হেল্প অফ ইন্ডিয়ান সোলজার্স, ইন্ডিয়ান সোলজার্সদের সাহায্য নিয়ে। কোন ইন্ডিয়ান সোলজার্স সেটাকে আমরা পরে লিখছি দেখুন, হু ওয়্যার ক্যাপচার্ড মানে যাদেরকে ক্যাপচার করা হয়েছিল, যাদেরকে বন্দি করা হয়েছিল, বাই জাপানিজ আর্মি মানে জাপানীয় সৈন্যদের দ্বারা। এই জাপানিদের দ্বারা মানে হচ্ছে জাপানি সৈন্যের হাতে, মানে কি জাপানি সৈন্যদের দ্বারা, ঠিক আছে। জাপানিদের হাতে বন্দি হওয়া মানে হচ্ছে জাপানি সৈন্যদের হাতে বন্দি হওয়া, ঠিক আছে। সেই হিসেবে আমি করলাম বিষয়টাকে কি, দেখুন আরেকবার ভালো করে বিষয়টা ক্লিয়ার করুন কি বলছে। হি ফর্মড আ ফেমাস আজাদ হিন্দ আর্মি, মানে তিনি ফেমাস আজাদ হিন্দ আর্মি গঠন করেছিলেন, উইথ দি হেল্প অফ ইন্ডিয়ান সোলজার্স, ইন্ডিয়ান সোলজারদের সাহায্য নিয়ে। কোন ইন্ডিয়ান সোলজার্স সেটাকে আমি কিভাবে করছি দেখুন, হু ওয়্যার ক্যাপচার্ড যাদেরকে ক্যাপচার্ড করা হয়েছিল, বন্দি করা হয়েছিল, বাই জাপানিজ আর্মি জাপানির আর্মিদের দ্বারা, ঠিক আছে। তাহলে জাপানির আর্মিদের দ্বারা যে সমস্ত ইন্ডিয়ান সোলজার্সের বন্দি করা হয়েছিল তাদেরকে নিয়ে তিনি ফেমাস আজাদ হিন্দ আর্মি গঠন করেছিলেন, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিভাবে করলাম। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলছে এখানে। এখানে বলছে এই বাহিনীর সকল সৈন্য সুভাষচন্দ্রকে নেতাজি বলে অভিবাদন করলো, মানে অভিবাদন করেছিল, ঠিক আছে। দেখুন কিভাবে করা হচ্ছে, গ্রিটেড অভিবাদন করা, তাহলে গ্রিটেড লিখবো পাস্ট ইনডিফিনাইটে। তাহলে দেখুন এই বাহিনীর সকল সৈন্য, এইটাকে আপনাকে সাবজেক্ট হিসেবে লিখতে হবে, সেই হিসেবে আমি লিখলাম দেখুন, অল দি সোলজার্স অফ দিস ফোর্স, মানে এই বাহিনীর সমস্ত সৈন্যরা গ্রিটেড মানে অভিবাদন করেছিল, পাস্ট ইনডিফিনাইট, সুভাষচন্দ্রকে কি হিসেবে, সেটাকে আমরা লিখছি অ্যাস নেতাজি, মানে নেতাজি হিসাবে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে কিভাবে করলাম, সাবজেক্টটাকে চুজ করলাম ফার্স্ট, অল দি সোলজার্স অফ দিস ফোর্স, মানে এই ফোর্সের বা এই বাহিনীর সকল সৈন্যরা গ্রিটেড, পাস্ট ইনডিফিনাইট লিখছি, এটাকে সাবজেক্ট লিখলাম, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম লিখলাম, গ্রিটেড সুভাষচন্দ্রকে অভিবাদন করেছিল কি হিসেবে, অ্যাস নেতাজি, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। পরবর্তী সেন্টেন্স কি বলছে দেখুন, এখানে বলা হচ্ছে নেতাজি তার আজাদ হিন্দ বাহিনী নিয়ে ইংরেজ ও আমেরিকা সৈন্যদলকে পরাজিত করে কোহিমা পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। দেখুন কিভাবে করা হচ্ছে, তাহলে করেছি কি বলছে, পরাজিত করে, তাহলে আপনাকে এইভাবে পার্টিসিপেল করে করতে হবে, পরাজিত করে, তাহলে সেইভাবে করছি দেখুন, ডিফিটিং দি ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ফোর্সেস, মানে কি এই যে বলছে ইংরেজ ও আমেরিকা সৈন্যদলকে পরাজিত করে, সেটাই বলা হলো কি ডিফিটিং দি ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ফোর্সেস, মানে ব্রিটিশ এবং আমেরিকান ফোর্সেসদেরকে পরাজিত করে। তারপরে সাবজেক্ট হিসেবে নেতাজি আমি ইউজ করছি, কারণ বলা হচ্ছে নেতাজি, তাহলে নেতাজি। এবার দেখুন কি বলছে, অগ্রসর হয়েছিলেন, তাহলে সৈন্য নিয়ে অগ্রসর হওয়াকে আপনি মুভ লিখতে পারবেন না কখনোই, আপনাকে মার্চ লিখতে হবে, ঠিক আছে। সৈন্যদেরকে নিয়ে অগ্রসর হওয়াকে মার্চ বলা হয়, তাহলে কি মার্চড, সেকেন্ড ফর্ম করলাম, পাস্ট ইনডিফিনিট লিখছি, তাহলে নেতাজি মার্চড কত পর্যন্ত, আপ টু কোহিমা পর্যন্ত, কাদের সাথে, উইথ হিজ আজাদ হিন্দ ফোর্সেস, তার আজাদ হিন্দের যে বাহিনী সেই বাহিনীর সাথে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আর একবার ভালো করে দেখুন কি বলছে এখানে, যে বলছে যে কি পরাজিত করে, তাহলে পরাজিত করে বলছে মানে পরাজিত করিয়া তিনি তার আজাদ হিন্দ বাহিনী নিয়ে ইংরেজ কোহিমা পর্যন্ত অগ্রসর হয়েছিলেন, তাহলে পরাজিত করিয়া সেটাকে আমরা ফার্স্ট পার্টিসিপেল হিসেবে লিখে নেব, কি হিসেবে দেখুন, ডিফিটিং দি ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ফোর্সেস, মানে ব্রিটিশ এবং আমেরিকান ফোর্সেসদের পরাজিত করে নেতাজি অগ্রসর হয়েছিলেন সৈন্যদেরকে নিয়ে কোহিমা পর্যন্ত, তাহলে নেতাজি মার্চড মানে নেতাজি অগ্রসর হয়েছিলেন আপ টু কোহিমা পর্যন্ত উইথ হিজ আজাদ হিন্দ ফোর্সেস, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, পাস্ট ইনডিফিনিটে লিখলাম। পরবর্তী সেন্টেন্স কি বলছে দেখুন, এখানে বলা হচ্ছে কোহিমায় তিনি 3 রঙের ভারতীয় পতাকা উড়িয়েছিলেন, তাহলে পতাকা ওড়ানোকে আপনি হোস্টেড হিসেবে লিখতে পারেন, যেহেতু আমরা সেকেন্ড ফর্ম হিসেবে লিখবো পাস্ট ইনডিফিনিটে, সেই হিসেবে করছি। দেখুন কি বলা হচ্ছে, কে করেছিলেন, তিনি, তাহলে সাবজেক্ট হিসেবে আমি তিনি হি লিখলাম, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট ইনডিফিনিট অনুযায়ী হোস্টেড, ঠিক আছে। কি হোস্টেড করেছিলেন, ইন্ডিয়ান ট্রাইকালার্ড ফ্ল্যাগ, ঠিক আছে, সেই হিসেবে লিখলাম। ইন্ডিয়ান ট্রাইকালারও লিখতে পারেন, ট্রাইকালার্ড লিখতে পারেন, বা ট্রাইকালার্ড ফ্ল্যাগ লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে ইন্ডিয়ান ট্রাইকালার্ড ফ্ল্যাগ অ্যাট কোহিমাতে তিনি কি করেছিলেন, হোস্টেড করেছিলেন ইন্ডিয়ার ত্রিরঙা পতাকা,
ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের এই যে ট্রান্সলেশন প্যাসেজটা আমরা এখানেই কমপ্লিট করলাম। আপনাদের যদি এখনো যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনারা ক্লাসটাকে প্রথম থেকে দেখুন, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাদের পরবর্তী টাস্ক কি ছিল দেখুন, একটা ইংলিশ প্রেসি ছিল, এই প্রেসিটাকে আপনারা ভালো করে ভিডিওটাকে পজ করে পড়ুন, কি বলতে চাইছে মানে বুঝুন এবং একটা ব্রেন ম্যাপ তৈরি করুন। তারপরে আমরা চেষ্টা করছি কি বলেছে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, পড়া হয়েছে? তাহলে দেখুন কি বলছে এখানে। এখানে বলছে নাওয়াডেজ, মানে আজকালকার সময়ের কথা বলা হচ্ছে। নাওয়াডেজ পিপল কিপ দেয়ার মোস্ট প্রিসিয়াস পসেশনস, মানে মানুষজন কি করে তাদের মোস্ট প্রিসিয়াস যে পজেশনসগুলো সেগুলো কি করে পিপল কিপ মানে তারা রাখে ইন স্টিল সেফ, মানে স্টিলের সিন্ধুকে, অর লিভ দেম ফর সেফটি ইন স্টোনি রুমস, মানে স্টোনি রুমস যেগুলো কিনা শক্তপোক্ত স্টোনি রুমস সেগুলো তার মধ্যে কিন্তু তারা রাখে, অথবা কোথায় রাখে, অর ইন দি ব্যাংকে কিন্তু রাখে। ঠিক আছে, বর্তমান সময়ে মানুষজন তাদের যে সমস্ত মোস্ট প্রিসিয়াস পজিশন সেগুলোকে তারা সুরক্ষিত অবস্থায় এই সমস্ত জায়গার মধ্যে রাখে। ঠিক আছে, বোঝা গেল? তারপরে কি বলছে, ইন দি ওল্ড ডেজ, মানে আদিমকালে, পুরাতন সময়ে, বিফোর ব্যাংকস অ্যান্ড স্টোনি রুমস কেম ইনটু এক্সিস্টেন্স, যখন এই ব্যাংকস বা স্টোনি রুমসগুলো এক্সিস্টেন্সে আসেনি, মানে অস্তিত্বে আসেনি, সেই সময় কি পিপল হু ওয়ান্টেড টু কিপ সেফ এনিথিং দে ট্রেজার, তারা সংরক্ষণ করেছে মূল্যবান এমন জিনিস তারা যেটা কিনা সেফে রাখার কথা ভাবছিল, সেগুলোকে তারা কি করতো, ডাগ আপ দি গ্রাউন্ড, মাটি খুঁড়তো, অ্যান্ড বিউরিড দি স্টাফ, এবং সেই সমস্ত জিনিসপত্রকে তারা কবরস্থ করে রাখতো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপরে কি বলছে, ওয়েন দে নিডেড ইট এগেন, যখন সেটা তাদের আবার প্রয়োজন পড়তো, দে ডাগ ইট আউট, তারা সেটাকে খুঁড়ে বার করে ফেলতো। ঠিক আছে, তারপরে কি বলছে দেখুন, তারপরে কি বলছে এখানে, বলছে কি ফর লং বিফোর ম্যান ইমার্জড মানে কি, মানে হচ্ছে আবির্ভূত হওয়া বা উদিত হওয়া, এই বিষয়টাই বোঝায়। তাহলে ফর লং বিফোর ম্যান ইমার্জ মানে অনেক আগে মানুষ সেগুলোকে খুঁজে বার করেছে। নেচার হ্যাড হিডেন আন্ডারগ্রাউন্ড, মানে নেচার লুকিয়ে রেখেছে মাটির তলায়, দি মোস্ট প্রিসিয়াস অফ হার প্রোডাক্টস, তার যে মূল্যবান সম্পদ সেগুলোকে কিন্তু নেচার কি করেছে, এই হার বলতে কিন্তু নেচারের কথা বলা হচ্ছে, সেগুলোকে নেচার কি করেছে, মাটির তলায় লুকিয়ে রেখেছে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তারপরে কি বলছে দেখুন, তারপরে বলছে দেখুন কি বলছে, থাউজেন্ডস অফ ইয়ার্স লেটার, হাজার হাজার বছর পর, ওয়েন ম্যান ওয়াজ গ্রুপিং ইন ইগনোরেন্স, মানে মানুষ যখন অনুভব করছিল যে সে বেরিয়ে আসছে কি থেকে, ইগনোরেন্স থেকে বেরিয়ে আসছে, ফর মিনস অফ উইথ হুইচ টু রেজ হিমসেলফ ফ্রম দি লেভেল অফ বিস্ট, মানে সেটার যে পশুত্বের যে ব্যাপার, সেই পশুত্বের চেহারা থেকে বেরিয়ে আসছে, আস্তে আস্তে সে ধীরে ধীরে মানুষ হয়ে উঠছে। এই অনুভবটা যখন তার মধ্যে আসে তখন কি হয়, হি স্টাম্বলড নাও হিয়ার অ্যান্ড দেয়ার, মানে কি সে তখন এখানে সেখানে হোঁচট খায়, কিসের জন্য, আপন দেয়ার হিডেন ট্রেজার্স, তাদের হিডেন ট্রেজার্সের জন্য। ঠিক আছে, তাদের হিডেন ট্রেজার্স যেগুলো খুঁজতে খুঁজতে তারা কিন্তু এখানে সেখানে হোঁচট খায়, সেই বিষয়টা কিন্তু বলছে। ঠিক আছে, তারপর কি বলছে দেখুন, মানে এই বিষয়টা মানুষ অনেক আগে লুকিয়ে রেখেছে, অনেক অনেক আগে অনেক মানুষ লুকিয়ে রেখেছে, সেগুলোকে মানুষ পরে খুঁজে বার করার চেষ্টা করছে। তো সেইগুলো কিন্তু বলছে যে কি সেগুলো খুঁজে বার করতে গিয়ে মানুষ হোঁচট খাচ্ছে, মানে কি মানুষ বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং কি মানুষ সেগুলোকে খুঁজে পেতে গিয়ে কিন্তু নতুন মিনারেলসের সন্ধান পায়, সেই বিষয়টা কিন্তু পরে বলা হবে। দেখুন কি বলছে, দি থিংস হি ডিসকভার্ড আর কল্ড মিনারেলস, মানে কি যে জিনিসটা সে ডিসকভার করে সেটাকে বলা হচ্ছে মিনারেলস, খনিজ, অ্যান্ড দেয়ার বেডস হুইচ লাই বিলো, এবং যে বেডের ওপর সেই জিনিসগুলো আছে সেগুলোকে কি বলা হয়, দি সার্ফেস আর কল্ড দি মাইন্স, মানে সেগুলোকে বলা হয় খনি। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে আপনি যখন ভালো করে পড়ছেন বিষয়টা কি বলতে চাইছে এখানে, এখানে বলতে চাইছে যে মানুষ কিভাবে মিনারেলস বা মাইন্স এই জিনিসগুলোর কিভাবে ডিসকভারি করলো, আবিষ্কার করলো, সেই বিষয়টাই কিন্তু এর মধ্যে বলেছে। এই বিষয়টার মধ্যেই কিন্তু সেই বিষয়টাই কিন্তু স্পষ্ট হয়ে আসছে। তার মানে কি, যে মিলিয়নস মানে লক্ষ 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 বছর আগে কি নেচার কি করেছিল, তার যে ইম্পর্টেন্ট ট্রেজার্স সেগুলোকে কি করেছিল, ডিপোজিট করেছিল মাটির তলায়, এবং মানুষ অজান্তেই ঠিক সেই রকমভাবেই, মানে নেচার যেভাবে ডিপোজিট করেছিল, মানুষ ঠিক অজান্তেই ঠিক সেরকমভাবে বর্তমানে প্রযুক্তির অভাবের জন্য সেই সময় তারা কি করেছিল, তাদের ট্রেজার্সগুলোকে তারাও মাটির তলায় অজান্তেই একই রকমভাবে অনুকরণ করে লুকিয়ে রাখে। কিন্তু যখন তারা সেগুলোকে খুঁজতে যায়, তখন যখন তারা বলতে এখানে কিন্তু আপনাদের সেই মানুষটি খুঁজতে যাচ্ছে এরকম কিন্তু বলা হচ্ছে না, তারা বলতে তাদের প্রজন্মের পরের প্রজন্ম হতে পারে বা তার পরের প্রজন্মও হতে পারে। ঠিক আছে, এরকম কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, দেখুন এই যে বলছে ফর লং বিফোর, তারপরে এই যে বিষয়গুলো বলা হয়েছে এখানে কিন্তু আপনি যদি ভালো করে পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন, থাউজেন্ডস অফ ইয়ার্স লেটার, এই যে বিষয়গুলো বলছে, তার মানে কি পরবর্তীতে মানুষ যখন সেই বিষয়গুলো খুঁজতে যায়, সেগুলোকে খুঁজতে যায়, তখন সে কি পায়, তখন সে মানে ডিসকভার করে ফেলে কি, প্রকৃতির ট্রেজার। ঠিক আছে, প্রকৃতির যে ধনসম্পদ, প্রকৃতি যেগুলোকে লুকিয়ে রেখেছে খনিজ হিসেবে, সেগুলোকে তখন সে ডিসকভার করে ফেলে। এই বিষয়টাই কিন্তু এর মধ্যে বলতে চাইছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখুন কিভাবে আমরা একটা টাইটেল দিচ্ছি, টাইটেলটা কি দিলাম, ডিসকভারি অফ মিনারেলস অ্যান্ড মাইন্স।
ঠিক আছে, মানে মিনারেলস এবং মাইন্সের ডিসকভারি। ঠিক আছে, আনসারটা কিভাবে করছি একটু লক্ষ্য করুন ভালো করে, কিভাবে করা হচ্ছে। অনেকেরই কিন্তু ঠিকঠাক লিখতে পারেননি, দেখুন ভালো করে ফলো করুন। মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স এগো, মানে লক্ষ লক্ষ বছর আগে নেচার হ্যাড ডিপোজিটেড অল হার ট্রেজার্স, মানে নেচার কি করেছে, ডিপোজিট করে রেখেছিল তার সমস্ত ট্রেজার্সগুলোকে আন্ডার দি গ্রাউন্ড, মানে মাটির তলায়। ঠিক আছে, তারপরে দেখুন, ডিউ টু দি ল্যাক অফ মডার্ন সিকিউরিটি সিস্টেম, বর্তমানের যে সিকিউরিটি সিস্টেম সেই সিস্টেমটার অভাব তখন ছিল, সেই কারণে প্রিমিটিভ মেন ইউজ টু ইমিটেট, এই ইমিটেট মানে হচ্ছে অনুকরণ করা, ইউজ টু ইমিটেট মানে সেই সমস্ত প্রিমিটেড মেনগুলো কি করতো, ইমিটেট করতো, অনুকরণ করতো দি নেচার, নেচারকে আননোয়িংলি মানে অজান্তেই। ঠিক আছে, বোঝা গেল। তারপরে কি বলছে দেখুন, বাট ওয়েন দে ডাগ টু গেট দেয়ার ট্রেজার্স ব্যাক, যখন তারা সেটাকে মাটিকে খুঁড়ে তাদের ট্রেজার্সগুলোকে পাওয়ার চেষ্টা করলো, তখন তারা কি করলো, দে ডিসকভার দি ট্রেজার্স অফ নেচার, তারা তখন নেচারের ট্রেজার্সগুলোকে ডিসকভার করে ফেললো, হুইচ ওয়্যার কল্ড মিনারেলস, যেগুলোকে বলা হয় মিনারেলস। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তাহলে কিভাবে করতে হচ্ছে আপনাকে কিন্তু বারংবার পড়তে হবে বিষয়টা, বিষয়টা পড়ার পর আপনার যেটা বলা হচ্ছে, এই যে বলছে কি থাউজেন্ডস অফ ইয়ার্স লেটার, ঠিক আছে, এবং তারপরে দেখুন এখানে আরেকটা জায়গায় বলেছে যে কি লং বিফোর, ফর লং বিফোর, এই যে বিষয়গুলো বলছে, এই বিষয়গুলোকে আপনি একটু ভালো করে বুঝে এর ভিতরের মানেগুলো বোঝার চেষ্টা করবেন। তারপরে আপনি যে ব্রেন ম্যাপটা তৈরি করছেন সেই ব্রেন ম্যাপ অনুযায়ী আপনি একটা সুইটেবল টাইটেল দেবেন, এবং তারপরে আপনি যেটা বুঝলেন সেই অনুযায়ী কিন্তু পুরো বিষয়টাকে নিজের ভাষাতে প্রকাশ করবেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের এইভাবে আমাদের এই যে প্রেসি প্রসেসটা ছিল আমরা এটা কমপ্লিট করে ফেললাম। আমাদের পরবর্তী টাস্ক একটা বাংলা সারাংশ, দেখুন এটা কিভাবে আছে। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে আবার এটাকে ভালো করে পড়ে নিন, যেহেতু এটা বাংলার একটা বিষয়, সুতরাং এর বোঝানোর কোনো ব্যাপার নেই, কিন্তু এর মধ্যে কি বলতে চাইছে সংক্ষেপ আমি বিষয়টাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, বুঝতে পারছেন তাহলে কি বলতে চাইছে এখানে, এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে যে কি মানুষ যে সমস্ত জ্ঞান তারা আরোহণ করতে চায়, মানুষ কৌতূহক প্রাণী, তার মধ্যে জ্ঞানের মানে জ্ঞান গ্রহণের আকাঙ্ক্ষা অসীম, এবং সেই বইয়ের মধ্যে থেকে সে যে জ্ঞানটা পায় সেই জ্ঞানটা কিন্তু অবশ্যই সেটা হচ্ছে তাত্ত্বিক একটা বিষয়, থিওরিটিক্যাল একটা ব্যাপার, কিন্তু সেই বইয়ের তাত্ত্বিক যে উপাদান সেই উপাদানগুলো কিন্তু তার কৌতূহলকে পূরণ করতে পারে না, তার কৌতূহলকে পূরণ করতে সেই বইয়ের তাত্ত্বিক উপাদানগুলো অক্ষম হয়ে পড়ে। সেই কারণে তার যে ব্যবহারিক এবং বাস্তবসম্মত যে জ্ঞান বা সেই যে চাহিদা, তার যে কৌতূহল, সেই কৌতূহল মেটানোর জন্য তাকে কি করতে হয়, তাকে ভ্রমণের পথকে বেছে নিতে হয়, এবং সেই বাস্তবিক জ্ঞান বা বাস্তবিক যে ব্যবহারিক জ্ঞান, সেই ব্যবহারিক জ্ঞানের পিপাসা মেটানোর জন্য সে কিন্তু ভ্রমণ করতেও দ্বিধাবোধ করে না। এই বিষয়টাই বলতে চাইছে, তাই না? আচ্ছা, তাহলে ভালো করে পড়েছেন, বুঝেছেন কি বলতে চাইছে। দেখুন আমরা কিভাবে এর একটা সুইটেবল টাইটেল দিলাম, দেখুন কিভাবে টাইটেলটা দেওয়া হচ্ছে। টাইটেলটা দিলাম কি, বাস্তবিক জ্ঞান পিপাসার তাড়নায় ভ্রমণ। ঠিক আছে, বাস্তবিক জ্ঞান পিপাসার তাড়নায় ভ্রমণ। ঠিক আছে, বাস্তবিক জ্ঞান পিপাসার তাড়নায়, তাত্ত্বিক জ্ঞান পিপাসার তাড়নায় কিন্তু মানুষ ভ্রমণ করে না, তাত্ত্বিক জ্ঞানটা সে কিন্তু বই থেকেই পেয়ে যাচ্ছে, কিন্তু তার বাস্তবিক বা ব্যবহারিক যে জ্ঞানটা সেটাই কিন্তু মানুষকে ভ্রমণের তাড়না মানে ভ্রমণের পিপাসা যোগায়, ভ্রমণের পিপাসার জন্য সে তাড়িত হয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা কি হলো? আচ্ছা, তারপরে দেখুন আমরা কিভাবে আনসারটা করা হচ্ছে, এর আনসারটা এইভাবে করলাম, একটু লক্ষ্য করুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে মানুষ কৌতূহল প্রাণী, এখানে কৌতূহল না লিখে আপনি কৌতূহক লিখবেন, এখানে টাইপিং মিস্টেক আছে। মানুষ কৌতূহক প্রাণী, ঠিক আছে, তাহার জানার আগ্রহ অসীম। ঠিক আছে, কিন্তু বইয়ের তাত্ত্বিক উপাদানগুলি তার কৌতূহলের তৃপ্তি নিবারণে অক্ষম, সেই কারণে সে ঝুঁকিপূর্ণ ভ্রমণের পথকে বেছে নেয় তার কৌতূহলের ব্যবহারিক ও বাস্তবিক তৃষ্ণা মেটানোর জন্য। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি বলতে চাইছে। আপনি বারংবার এই যে প্যাসেজটা বলেছে সেটা বারংবার ভালো করে পড়ুন, দেখবেন আপনার কাছে কিন্তু বিষয়টা কিন্তু প্রচণ্ড ইজি হয়ে যাবে যে এই বিষয়টাই কিন্তু এর মধ্যে বলতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আপনি যেরকমভাবে ইংলিশ প্রেসিটা করছেন সেভাবেই কিন্তু বেঙ্গলি সারাংশ আপনি করবেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের এই আজকের যে এই সারাংশ প্যাসেজটা, এই প্যাসেজটা কমপ্লিট করলাম। আমাদের পরবর্তী হোম টাস্কটা কি ছিল একবার দেখে নিন। সেটা একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল কি, লকডাউনে যে এনভায়রনমেন্টের ইমপ্রুভমেন্ট হয়েছে সেই বিষয়টা নিয়ে একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল। দেখুন আমরা কিভাবে এটাকে প্রোভাইড করছি, কিভাবে আমরা লিখেছি দেখুন। ফার্স্ট আমরা একটা টাইটেল দিলাম, কি টাইটেল দিলাম, যে কি নেচার ইজ রিটার্নিং ইনটু লাইফ ডিউ টু দিস লকডাউন, মানে এই লকডাউনের জন্য নেচার তার জীবনে আবার ফিরে আসছে, জীবনে ফিরে পাচ্ছে, জীবন ফিরে পাচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, এইভাবে আমরা টাইটেলটা দিলাম। ঠিক আছে, এবারে রিপোর্টের যে ফরম্যাট সেই ফরম্যাট আমরা ফলো করলাম। এবার রিপোর্টের যে ফার্স্ট যে প্যারাগ্রাফটা সেটা আমরা দেখবো, দেখুন কিভাবে বলা হচ্ছে। দেখুন কি বলছে, করোনা ভাইরাস has been killing thousands of people every day for the past few months, মানে past few months ধরে, past মানে অতীতে কিছু মাস ধরে করোনা ভাইরাস কি করছে, মানুষের জীবন ছিনিয়ে নিয়ে আসছে বা মানুষকে মেরে আসছে। ঠিক আছে,
আচ্ছা, হাজারে হাজারে ডেলি মানুষকে মেরে আসছে, সেটা বলা হলো। তারপর কি বলছে, হাউ এভার নেচার সিমস টু বি ব্রিদিং লাইফ ইন্টু হিউম্যান লকডাউন। মানুষের এই লকডাউনে, যাই হোক, মানুষের এই লকডাউনে নেচার কিন্তু তার সেই শ্বাস আবার কিন্তু ফিরে পাচ্ছে বা ফিরে পেয়েছে, ঠিক আছে। তারপরে দেখুন, দি লেভেল অফ এয়ার পলিউশন ইজ ডিক্রিজিং, মানে এয়ার পলিউশনের লেভেলটা কমছে, ডিক্রিজ করছে ইন অ্যান আনপ্রেসিডেন্টেড ওয়ে, মানে এই অভাবনীয় ভাবে, ঠিক আছে, অভাবনীয়ভাবে কিন্তু এটা কমছে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখুন, অ্যাকর্ডিং টু রিসার্চ, মানে গবেষণা অনুযায়ী, the amount of harmful particles in the air has decreased by the last seven by at least 70% in last 1 month, মানে গত এক মাস কিন্তু 70% কি হয়েছে, কমে গেছে, বা বাতাসে কি যে সমস্ত হার্মফুল পার্টিকেলসের সংখ্যা সেই পরিমাণটা কিন্তু কমেছে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি হলো, আপনি এর মধ্যে ওয়াটার পলিউশন লিখতে পারেন, কোনো ব্যাপার নেই, কিন্তু এয়ার পলিউশনটাই কিন্তু সব থেকে বেশি ক্ষতি হয়, মানে ক্ষতি করে পরিবেশকে, এবং এই লকডাউনে কিন্তু নেচার এয়ার পলিউশনটাই বেশি করে গুরুত্বপূর্ণ, সেই কারণে কিন্তু আমরা এয়ার পলিউশনটাই লিখলাম, ওয়াটার পলিউশনটা লিখলাম না, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট যে প্যারাগ্রাফটা, মানে ইন্ট্রোডাকশন যে প্যারাগ্রাফ, যেখানে কিনা রিপোর্টের মূল বিষয়বস্তু একদম খুব সংক্ষেপে দিতে হবে, সেইভাবে আমরা কমপ্লিট করলাম। এবার সেকেন্ড প্যারাগ্রাফটা দেখুন, এখানে কিন্তু আপনাকে কি করতে হবে, পুরো বিষয়টাকে এখানে তুলে ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখুন কি বলা হচ্ছে। আচ্ছা, আপনাদের যদি মনে হয় যে খুব লেখাগুলো ছোট ছোট লাগছে, আপনারা মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করুন, মানে ফুল স্ক্রিন করে নিন, করে দেখুন, দেখবেন ঠিকঠাকই লাগবে। দেখুন কি বলছে এখানে, এখানে বলা হচ্ছে, দি সিটি কলকাতা হ্যাজ বিন অ্যাট দি ফোরফ্রন্ট অফ এয়ার পলিউশন ফর সেভারাল ইয়ার্স, মানে সেভারাল ইয়ার্স ধরে, অনেক গত কিছু বছর ধরে কলকাতা শহর কিন্তু এয়ার পলিউশনের দিক থেকে একদম প্রথম সারিতে উঠে এসেছে, সেইটাই কিন্তু বলা হয়েছে। তারপরে কি বলছে, ইন জাস্ট 4 months, মানে জাস্ট 4 monthsে দি সিটি এয়ার কোয়ালিটি হ্যাজ ইমপ্রুভ ড্রামাটিক্যালি, মানে নাটকীয়ভাবে কিন্তু মানে কি হয়েছে, সিটির যে এয়ার কোয়ালিটি সেটা কিন্তু ইমপ্রুভ করেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখুন, রিসার্চার্স সে দ্যাট, মানে যারা গবেষক তারা বলে যে দি লকডাউন ইন রেসপন্স টু দি করোনা ভাইরাস, মানে করোনা ভাইরাসের জেরে যে লকডাউন সেটা হ্যাজ কজ সার্চ চেঞ্জেস, মানে কিসের কারণ হয়ে দাঁড়িয়েছে, এই চেঞ্জের কারণ হয়ে দাঁড়িয়েছে ইন দি সিটিজ এয়ার, মানে শহরের এয়ারের যে চেঞ্জ তার কিন্তু কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপরে কি বলছে দেখুন, রিসার্চার ফ্রম ইন্ডিয়া সেড, মানে কি ইন্ডিয়ার একজন গবেষক তিনি জানিয়েছে কি, ভেহিকলস আর নট মুভিং ডিউ টু লকডাউন, এটা কিন্তু আমি ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখছি, কারণ তার কোডটাকে কিন্তু কোড করা হচ্ছে, মানে তার যে কথা সেটা, ঠিক আছে, সেটাকে কোড করা হলো, ঠিক আছে। তার মানে কি, ভেহিকলস আর নট মুভিং ডিউ টু লকডাউন, ভেহিকলসটা কিন্তু লকডাউনে চলাচল করছে না। অল টাইপস অফ ফ্যাক্টরিজ আর অলসো ক্লোজ, সমস্ত ধরনের ফ্যাক্টরি বন্ধ হয়ে আছে। পিপল আর নট লিভিং দি হাউস ফর ফিয়ার অফ করোনা, ইভেন পিপলরাও কিন্তু করোনার ভয়তে মানুষ কি করছে, বাড়ির থেকে বার হচ্ছে না, ঠিক আছে। দ্যাটস ওয়াই, এই কারণে দেয়ার্স বিন আ ড্রামাটিক চেঞ্জ ইন এয়ার কোয়ালিটি, এই কারণে কিন্তু একটা ড্রামাটিক চেঞ্জ এসছে কিসে, এয়ার কোয়ালিটিতে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে কি বলছে দেখুন, as the level of carbon dioxide in the air decreases, মানে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাতাসে যেহেতু কমছে, পলিউশন ইজ রিডিউসড বাই আপ টু 50%, মানে বাতাসে যে দূষণের ব্যাপারটা সেটা কিন্তু 50% কমে এসছে, ঠিক আছে। দি অ্যামাউন্ট অফ হার্মফুল পার্টিকলস ইন দি এয়ার অফ দি নেভারিং কান্ট্রি, মানে নেভারিং কান্ট্রির কথা বলা হচ্ছে, দি নেভারিং কান্ট্রি সাউথ কোরিয়া হ্যাজ অলসো ডিক্রিজড, মানে সাউথ কোরিয়াও কিন্তু নেভারিং কান্ট্রি আমাদের, তাতেও কিন্তু কমে এসছে, বা আপনি চায়নাও লিখতে পারেন, ঠিক আছে। আর চাইনিজ মেট্রোলজিস্ট সেট, মানে একজন চাইনিজ আবহাওয়াবিদ কি বলেছে, আই এম সিইং আ লট অফ চেঞ্জেস, এরকম লিখতে পারেন, আই এম সিইং আ লট অফ চেঞ্জ বা চেঞ্জেস লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। নাও স্টার্স ক্যান বি সিন ইন দি নাইট স্কাই, এখন কিন্তু আকাশে, রাতের আকাশে কিন্তু কি দেখা যাচ্ছে, স্টার্সগুলোকে দেখা যাচ্ছে, ঠিক আছে। মানে তাদের কথাগুলোকে আমরা কোট করলাম যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে বা প্রকৃতি তার আগের অবস্থায় ফিরে পাচ্ছে, সতেজ অবস্থায় ফিরে পাচ্ছে, সেগুলো কিন্তু আমরা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। তারপরে কি বলছে দেখুন, তারপরে বলা হচ্ছে, ইন দি ফার্স্ট মান্থ, মানে গত মাসে এয়ার পলিউশন লেভেল ইন দি ইউনাইটেড স্টেটস, দি ইউনাইটেড কিংডম, ইটালি, গ্রিস অ্যান্ড সেভারাল আদার কান্ট্রিজ হ্যাভ ড্রপড সিগনিফিক্যান্টলি, মানে কি যে সমস্ত কান্ট্রিগুলোর নাম বললাম সেই কান্ট্রিগুলোতেও কিন্তু কি হচ্ছে, সেভারাল মানে প্রচুরভাবে এই কান্ট্রিজগুলোতে কিন্তু এই এয়ার কোয়ালিটিস, মানে এয়ারের যে পলিউশনটা সেটা কিন্তু কমে গেছে, ঠিক আছে। তারপরে দেখুন কি বলা হচ্ছে, এনভায়রনমেন্টালিস্ট সে দ্যাট, মানে যারা আর কি পরিবেশবিদ তারা বলছে যে
দি লকডাউন হ্যাজ লেড টু অ্যান ইমপ্রুভমেন্ট ইন নেচার, মানে কি পরিবেশে একটা ভালো প্রভাব ফেলেছে, পরিবেশের উপরে একটা কিন্তু এই লকডাউনটা ভালো প্রভাব এনেছে, ঠিক আছে, ইমপ্রুভমেন্টের প্রভাব এনেছে। হাউ এভার মেনি হ্যাভ অলসো রেজড দি কোশ্চেন, মানে তা সত্ত্বেও কিন্তু অনেকে এই কোশ্চেনটা করছে, এই প্রশ্নটা যে উঠে আসে অনেকের কাছ থেকে কি, অফ হাউ লং দিস স্টেট অফ নেচার, মানে প্রকৃতির এই অবস্থা উইল লাস্ট, কতদিন লাস্ট করবে, কতদিন স্থায়িত্ব পাবে, ইন দি ফিউচার, ভবিষ্যতে, আফটার করোনা, মানে করোনার পরে এই পরিবেশের এই যে স্থায়িত্ব, এই যে ভালো অবস্থা, এটা কতদিন লাস্টিং করবে বা এটা কতদিন স্থায়িত্ব পাবে, সেটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন উঠে এসছে। এইভাবে আমরা কি করলাম, মিডল যে প্যারাগ্রাফটা, মানে রিপোর্টের যে মেন প্যারাগ্রাফ, যেখানে কিনা রিপোর্টের পুরো জিনিসটাকে বিস্তারিতভাবে ডিটেলসে বলতে হবে, সেটা আমরা লিখলাম, ঠিক আছে। আপনি এর মধ্যে ওয়াটার পলিউশনের বিষয়েও লিখতে পারতেন, কিন্তু ওটা অতটা গুরুত্বপূর্ণ নয়, সেখানে লিখলাম না, আপনি চাইলেও 2-1 লাইন লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবারে আমরা কি দেখব, এই লাস্ট প্যারাগ্রাফে আমরা দেখব রিপোর্টের যে কনক্লুডিং প্যারাগ্রাফ, মানে লেস ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, সেগুলোকে কিন্তু আমরা দেখবো। দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলছে সিটি ডুয়েলার্স ক্লেম দ্যাট, মানে সিটি ডুয়েলার্সরা যারা শহর নগরবাসী, তারা বলছে যে তারা তাদের দাবি, যে দাবিটা কি, তাদের দাবিটা হচ্ছে যে ইন দিস 4 months অ্যালং উইথ ইমপ্রুভিং দি এনভায়রনমেন্ট, মানে এই 4 মাসে ইমপ্রুভিং, মানে এনভায়রনমেন্টের ইমপ্রুভমেন্ট হওয়ার সাথে সাথে দি cities roads and sewers have become much cleaner than before, মানে শহরের রাস্তাঘাট, নালা নর্দমা, সেগুলো কিন্তু আগের থেকেও অনেক বেশি পরিষ্কার হয়েছে, ঠিক আছে। স্বাভাবিকভাবেই পৌরসভাটা সেরকমভাবে ব্যবস্থা নিচ্ছে, সমস্ত কিছু ক্লিন রাখছে, সেই কথাটাই কিন্তু আমরা এইভাবে তুলে ধরলাম, ঠিক আছে। তারপরে দেখুন, মোর ওভার, আরও বেশি কি সেটা বলা হচ্ছে কি, পিপল হ্যাভ বিকাম মাচ মোর অ্যাওয়ার অফ কিপিং দ্যামসেলভস ক্লিন হুইচ ইজ ভেরি নেসেসারি, মানে কি মানুষজন আরও নিজেদের স্বাস্থ্যবান, মানে নিজের স্বাস্থ্য বা নিজের মানে পরিচ্ছন্নতা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে কি আরও সচেতন হয়েছে, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ একটা বা প্রয়োজনীয় বিষয়, এই বিষয়টা লিখলাম আমরা, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে কি এইভাবে আপনাকে কি করতে হবে, এইরকমভাবে এরকম তথ্য দেওয়া উচিত আপনার লেখার মধ্যে, তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু এনরিচ হয়, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে কি বলছে এখানে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু এইভাবে কি করলাম, আমাদের রিপোর্টটাকে কমপ্লিট করলাম। আপনাকে এইটাই যে কপি করতে হবে এরকম কোনো ব্যাপার নয়, আপনি আপনার মতো করে লিখবেন, লিখে বিষয়টাকে কিন্তু উপস্থাপন করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই রিপোর্টের প্যাসেজটা কমপ্লিট হলো। আমাদের পরবর্তী প্যাসেজ দেখুন, একটা সারাংশ ছিল, সেটাকে আপনারা ফার্স্ট ভিডিওটা পজ করবেন, পজ করে ভালো করে পড়বেন কি বলতে চাইছে, বেঙ্গলিতে বলেছে, সুতরাং আপনারা ভালো করে পড়ে বুঝতে পারবেন কি বলতে চাইছে। পড়েছেন কি বলছে, আচ্ছা দেখুন কি বলতে চাইছে, একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কি বলছে এখানে। এখানে বলতে চাইছে কি, এখানে বলতে চাইছে যে অবিরাম প্রচেষ্টার ফলে বা অবিরাম বুদ্ধি নিয়োগের ফলে এবং তার ধৈর্য শক্তির বলে মানুষ কি করেছে, মানুষ তার অতীতের যে জীর্ণ অবস্থা সেটা কাটিয়ে কিন্তু মুক্তি পেয়েছে এবং বিজ্ঞান সাধনার মানে বিজ্ঞান যে সাধনা, সেই বিজ্ঞান সাধনা কিন্তু অসাধ্য সাধক হয়ে উঠতে পেরেছে মানুষ, তাই না। এবং সে যে মানে মানুষ যা কিছু সৃষ্টি করেছে, সেই সমস্ত জিনিস সৃষ্টি করতে গিয়ে সে যে বাধার সম্মুখীন হয়নি তা নয়, সে কিন্তু বাধার সম্মুখীন হয়েছে, বহুবার অসফলও হয়েছে, কিন্তু তার ধৈর্য শক্তির বলে সে তার চেষ্টা চালিয়ে যাওয়ার ফলে সে কিন্তু সফলতার মুখও দেখেছে, ঠিক আছে। এবং তার সেই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস এবং সৃষ্টিশীল যে চিন্তাভাবনা, সেই সৃষ্টিশীল চিন্তাভাবনার সাহায্যে সে কি করেছে, তার জ্ঞান রাজ্যের ফলপ্রকাশের যে পরিধি, সেটাকে কিন্তু সে আজও কিন্তু বিস্তৃত করে চলেছে, এটাই বলতে চাইছে, তাই না। দেখুন আমরা কিভাবে এর একটা সুইটেবল টাইটেল দিলাম, টাইটেলটা কি দিলাম ভালো করে লক্ষ্য করুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে কি, চেষ্টার ফল কখনো বৃথা হয় না, ঠিক আছে, এইভাবে আমরা টাইটেলটা দিলাম। আচ্ছা, আনসারটা কিভাবে করছি দেখুন, কি লিখছে একটু ভালো করে ফলো করবেন, কি বলা হচ্ছে, অবিরাম প্রচেষ্টা, বুদ্ধি ও ধৈর্য শক্তির বলে মানুষ তার অতীতের জীর্ণ অবস্থা, এখানে জন্যটা হবে না, জীর্ণ অবস্থা থেকে মুক্তি পেয়ে আজ বিজ্ঞানের অসাধ্য সাধক হয়ে উঠেছে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে কি বলছে, অবিরাম প্রচেষ্টা, বুদ্ধি ও ধৈর্য শক্তির বলে মানুষ তার অতীতের জীর্ণ অবস্থা থেকে মুক্তি পেয়ে আজ বিজ্ঞানের অসাধ্য সাধক হয়ে উঠেছে, ঠিক আছে। নতুন কিছু সৃষ্টি করতে গিয়ে মানুষ বহুবার অসফল হওয়ার পর সফলতার মুখ দেখেছে, ঠিক আছে। মানুষ তার ক্ষুদ্র প্রয়াস ও সৃষ্টিশীল চিন্তা শক্তির সাহায্যে তার জ্ঞান রাজ্যের ফল প্রকাশের পরিধি আজও বিস্তৃত করে চলেছে,
ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে আপনাকে কি করতে হবে সেই একই কথা, যে আপনি বারবার প্যাসেজটাকে ভালো করে পড়ুন, দেখবেন এই বিষয়টাই কিন্তু এর মধ্যে বলতে চাইছে। ঠিক আছে, তাহলে আপনি বারবার যখন যখন পড়বেন তাহলে আপনি কি বুঝতে পারবেন, যে কি বলতে চাইছে সেটা বুঝতে পারছেন, আপনি ব্রেন ম্যাপ তৈরি করছেন, সেই অনুযায়ী আপনি একটা সুইটেবল টাইটেল দেবেন এবং তারপরে আপনি যেটা বুঝতে পারলেন সেটাকেই সংক্ষেপে একদম নিজের ভাষাতে প্রকাশ করবেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের এই ক্লাসটা আজকে এই পর্যন্ত কমপ্লিট করলাম। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিন্তু মনে করছেন যে আমাদের থেকে অনেক উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন, যাতে কিনা আমরা এত উদ্যম দিয়ে, নতুনভাবে এত এফোর্টস দিয়ে ডেলি আপনাদেরকে নতুনভাবে ভিডিও উপস্থাপন করতে পারবো বা ক্লাস দিতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এখানে কমপ্লিট করলাম, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।